ইসরায়েলের মূল লক্ষ্যই হচ্ছে যে তার আশেপাশের যে সমস্ত দেশ আছে সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করা। ডোনাল্ড ট্রাম্পের নীতিটাই হচ্ছে যে যুদ্ধকে একেবারে ভয়াবহ পর্যায়ে না নিয়ে একটা দীর্ঘমেয়াদী একটা মানে ক্ষুদ্র মাপের বা মধ্যম মাপের এই যুদ্ধটা চালিয়ে যাওয়া। ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম এটা অনেক বেশি কার্যকরী। হরমুজ প্রণালীর মতো একটা ছোট্ট একটা জায়গা যেটার কোনো মূল্যই ছিল না, স্ট্র্যাটেজিক মূল্যই ছিল না আপনার ধরেন এই যুদ্ধের আগে, তাই না? এটা নৌ চলাচল করতো, তেল বা ওর বহন করে নিয়ে যেত ওখানে, কেউ কোনো মানে সেইভাবে চিন্তাও করে নেই। হঠাৎ করে এটা এমন একটা স্ট্র্যাটেজিক একটা ভ্যালুয়েবল একটা জায়গা হয়ে গেল যে আমেরিকা এখন হিমশিম খাচ্ছে। একমাত্র সম্ভাবনা যেটা আছে এই যুদ্ধে জয় বা পরাজয়, সেটা আমার ধারণায় হচ্ছে হরমুজ প্রণালীকে কে নিয়ন্ত্রণ করবে। থ্রেট দিচ্ছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, যে এইবার আমরা বিদ্যুৎ যে অবকাঠামো আছে সেগুলো আমরা ধ্বংস করব, তেল অবকাঠামো সেটা আমরা ধ্বংস করব। এই থ্রেটটা কতটুকু কার্যকরী করতে পারবে আমেরিকা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি আবার ধীরে ধীরে তৈরি হচ্ছে। সেই উত্তপ্ত পরিস্থিতিতে যুদ্ধবিরতি শব্দটা আদৌ এখনো পর্যন্ত চালু আছে নাকি সেই শব্দটা হাওয়ায় উড়ে গেছে আমরা কেউ বলতে পারি না। এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় করবেন অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। অধ্যাপক খানের বিষয়টা একবার বলে রাখি যে আমরা তাকে কিন্তু আমাদের দর্শকরা মোটামুটি সিডনি থেকে তিনি যুক্ত হন এবং সিডনিতে তিনি থাকেন, সেখান থেকে যুক্ত হন। একটা দীর্ঘ সময় আমরা অবশ্য তার সঙ্গে তাকে পাইনি, এই অনেক দিন পরে তাকে পেয়েছি এবং পেয়েছি চর্চার স্টুডিওতে। যে চর্চার স্টুডিওতে আজ পেয়ে আমরা তাকে আর ছাড়িনি। আমরা আমাদের দর্শকদের জন্য অধ্যাপক বদরুল আলম খানকে সরাসরি স্টুডিওতে নিয়ে এসেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো জানার কোনো বিষয় থাকে, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মন্তব্য বিভাগে গিয়ে মন্তব্য করে জানাবেন। তাহলে আমরা চলুন আলোচনায়। অধ্যাপক খান, যে কথাটা আমরা বলছিলাম যে এই যে যুদ্ধবিরতি, গত 8 এপ্রিল থেকে যে যুদ্ধবিরতি শুরু হয়েছে, আজকে 2 মাস হয়ে গেছে, কিন্তু যুদ্ধবিরতি কি আদৌ কখনো ছিল? আর বর্তমানে যে যুদ্ধবিরতি তৈরি হয়েছে সেই যুদ্ধবিরতিতে কি বলা যায় যে যুদ্ধবিরতি চালু আছে? এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। প্রশ্নটা আসলে খুব জটিল আবার সহজ। জটিল এই কারণে যে আমরা লক্ষ্য করে দেখব যে যুদ্ধবিরতির ঘোষণা ডোনাল্ড ট্রাম্পই দিয়েছিলেন, কিন্তু যেদিন যুদ্ধবিরতির ঘোষণা হলো সেই দিনই কিন্তু ইসরায়েল লেবানন আক্রমণ করলো, এবং লেবানন আক্রমণ করলো অত্যন্ত তীব্রভাবে এবং অত্যন্ত বিধ্বংসী প্রকৃতি নিয়ে। এবং আমরা লক্ষ্য করে দেখলাম যে লেবাননের যে এরিয়াতে হিজবুল্লাহর প্রাধান্য, সেখানে আক্রমণ না করে আক্রমণটা করলো সে বৈরুতের অন্য জায়গায়। এটা থেকে প্রমাণিত হয় যে যতটুকু না হিজবুল্লাহকে আক্রমণ করার জন্যে ইসরায়েল তার এই হামলাটা চালায়, তার থেকে অনেক বেশি হচ্ছে যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এবং যুদ্ধবিরতিটা যেন কার্যকরী না হয়, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য ছিল। যুদ্ধবিরতি সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে যুদ্ধবিরতি কখনোই ছিল না। আপনি যদি ইসরায়েলের ইতিহাসটা দেখেন, প্রতিটা যুদ্ধবিরতি যখনই হয়েছে, মানে যুদ্ধবিরতির প্রশ্ন এসছে, তখনই কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করেছে প্রথমেই, এবং সেই যুদ্ধবিরতি ভঙ্গের নানা কারণ সে প্রদর্শন করেছে। যেমন হিজবুল্লাহ দায়ী এর জন্যে, এ দায়ী ও দায়ী, সে কোনো দায়িত্ব নেয় না, কিন্তু সে যুদ্ধবিরতিটা ভঙ্গ করে সে। এবং যুদ্ধবিরতিটা ভঙ্গের জন্যে যদি হিজবুল্লাহ করে থাকে বা
বা প্যালেস্টাইনের হামাস যদি করে থাকে, তাহলে সেটা তো একটা কূটনৈতিক মানে পর্যায়ের মধ্য দিয়ে একটা প্রসেসের ভেতর দিয়ে আমরা সেটা আলোচনা করে ঠিক করতে পারি, হ্যাঁ যুদ্ধবিরতিটাকে আবার কিভাবে আবার কিভাবে ঠিক করা যায় বা পরিস্থিতিটা কিভাবে উন্নত করা যায়। সেটার জন্যে তো ইসরায়েল প্রস্তুত না, এবং সেটার জন্যে ইসরায়েল তৈরিও হয় নাই। ইসরায়েলের মূল লক্ষ্যই হচ্ছে যে তার আশেপাশের যে সমস্ত দেশ আছে সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করা, পঙ্গু করা তাদেরকে, তাদের অর্থনীতি, তাদের অবকাঠামো, তাদের যে স্থাপনাগুলো আছে সেগুলোকে ধ্বংস করে তার ওই যে গ্রেটার ইসরায়েলের যে প্রজেক্টটা সেটাকে এক্সপ্যান্ড করা এবং সেটাকে বাস্তবায়ন করা। সুতরাং ওই এপ্রিলের 8 তারিখে ঘোষিত যুদ্ধবিরতির আমি মূল্যহীন বলবো এই কারণে যে এটা জানা কথা যে ইসরায়েল এটা মানবে না। আমেরিকার আপত্তি বা তীব্র ভৎসনা সত্ত্বেও ইসরায়েল চালিয়ে গেল এই একই জিনিস। ইসরায়েলকে সাজানো নাটক বললেও তো আপনার সেই, হ্যাঁ নাটক বলতে পারেন, কিন্তু আমেরিকা ইসরায়েলের উপরে এত বেশি নির্ভরশীল এবং ইসরায়েলও আমেরিকার উপরে এত বেশি নির্ভরশীল, কিন্তু নির্ভরশীলতাটা কিন্তু আমেরিকা ইসরায়েলের থেকে কিছু পায় না, ইসরায়েলই আমেরিকা থেকে সব কিছু পায়। সে কূটনৈতিক সমর্থন থেকে শুরু করে সামরিক সাহায্য, সামরিক উপদেষ্টাদের সাহায্য থেকে শুরু করে, এবং আমেরিকার ভেতরে যে পরিবেশটা, বিশেষ করে রাজনৈতিক পরিবেশ, এবং কংগ্রেস থেকে শুরু করে সেনেট থেকে শুরু করে তার যে একটা প্রভাব বলয় আছে, সেই কারণে ইসরায়েল কোনো তোয়াক্কা করে না। আমি বোধহয় কোনো এক সময় বলেছিলাম যে আমেরিকার যে জিডিপি সেটা হচ্ছে $32 ট্রিলিয়ন, এবং এই জিডিপির $32 ট্রিলিয়ন মধ্যে 90% যে অর্থ আসে সেই অর্থটা আসে ইহুদিদের রিলেটেড সমস্ত কোম্পানি থেকে। সুতরাং এর ভেতরে যদি অর্ধেকও যদি ইসরায়েলকে সাহায্য করে, তাহলে আমরা বুঝতে পারি যে তার দাপটটা কেন, এবং কেন সে আমেরিকাকে জিম্মি করেই সে তার সমস্ত রাজনীতি, তার হত্যাযজ্ঞ, তার গণহত্যা সব কিছু সে পরিচালনা করে অবাধভাবে। সুতরাং এই যে যুদ্ধবিরতিটা, এটা আসলেই আপনি বলতে পারেন যে এটা একটা সাজানো একটা নাটক ছিল। কিন্তু আরেকটা দিক হচ্ছে, এই আপনি যে বললেন, একটু আগে বললেন, আমি এই প্রসঙ্গে একটু উল্লেখ করতে চাই আমাদের দর্শকদের জন্য, যে ইহুদি লবি কিভাবে কাজ করে। ওদের যে আইপ্যাক যে সংস্থাটা আছে, তারা আমেরিকার সিনেটর এবং কংগ্রেসম্যান মিলে 56 জনকে গত 7-8 মাসে তারা ইয়েতে নিয়ে গেছে, আপনার ইসরায়েলে নিয়ে গেছে, এবং এটাকে বলা হচ্ছে বিলাস ভ্রমণ, এবং প্রত্যেক জনের পেছনে ন্যূনতম $50,000 করে খরচ হয়েছে। এবং এই জিনিসটা মানে আপনার বের করে নিয়ে আসছে গার্ডিয়ান পত্রিকায়। গার্ডিয়ান পত্রিকা বলছে যে যারা এই ইহুদি লবিদের পয়সায় ঘুরে আসছেন, ইসরায়েল ঘুরে এসেছেন এবং তাদের পয়সায় তারা চলেন বা অন্য করেন, তাদের দ্বারা কি আদৌ সম্ভব যে এই ধরনের মানে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার? এটা অসম্ভব একটা ব্যাপার এখনো পর্যন্ত যেভাবে আমরা দেখি। আর একটা জিনিস এর সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা সঠিক। আপনি যদি আমেরিকার কোনো রাজনীতিবিদকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি তোমার আনুগত্য কার প্রতি, আমেরিকার প্রতি না ইসরায়েলের প্রতি, তখন তারা দ্বিধাদ্বন্দ্ব করে। এই কারণে যে তারা বলতে পারে না সঠিকভাবে 100% যে সে তার বিধ্বস্ত আমেরিকার প্রতি, আবার ইসরায়েলের প্রতিও বলতে পারে না, কিন্তু আসলে ইসরায়েলের প্রতি তাদের আনুগত্য। আপনি লক্ষ্য করে দেখেন, যখন নেতানিয়াহু বা যে কোনো নেতা আমেরিকায় যায় এবং যখন যৌথ অধিবেশনে, সিনেট এবং কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন ভাষণ দেন, তখন ভাষণের 58 মিনিট বা 1 ঘন্টার যে ভাষণ যদি হয়, তাহলে সেখানে 58 বার সদস্যরা উঠে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানায় করতালি দিয়ে। এই হচ্ছে আমেরিকা। সুতরাং আমরা যদি যুদ্ধবিরতি ইসরায়েল ভঙ্গ করলো এবং আমেরিকা কি হুমকি দিল, সেটা আসলে কোনো ব্যাপারই না। ইসরায়েল জানে যে সে যুদ্ধবিরতি ভঙ্গ করলেও, হ্যাঁ গত একটা পর্যায়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে খুব গালিগালাজ করে বা খুব
কটু বাক্য ব্যবহার করে এবং জোর গলায় তাকে বলেছিল যে তুমি এটা স্টপ করো, ইসরায়েলকে সারা পৃথিবী পছন্দ করে না কারণ তোমাদের এই ঔদ্ধত্যতা এবং তোমাদের যে আক্রমণাত্মক মনোভাব ইত্যাদি ইত্যাদি বলেছে ঠিকই, কিন্তু তারপরেও তো সেখানে কোনো পরিবর্তন, নীতিগত পরিবর্তন যেটা আমেরিকার ইসরায়েলের প্রতি, সেখানে কোনো পরিবর্তন আসেনি। এবং এক্স্যাক্টলি ওই কারণেই কিন্তু এই যুদ্ধবিরতিটা হচ্ছে একটা মানে আমি ঠিক খেলা বলবো না, কিন্তু এটা একটা কূটনৈতিক একটা চাল বলা যায়, যে সাময়িক একটা বিরতি দিয়ে। এবং সেটা আমরা পরে আলোচনা করতে পারি যে এই যুদ্ধে আমেরিকা কিন্তু তার নীতিটাই হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের নীতিটাই হচ্ছে যে যুদ্ধকে একেবারে ভয়াবহ পর্যায়ে না নিয়ে একটা দীর্ঘমেয়াদী একটা মানে ক্ষুদ্র মাপের বা মধ্যম মাপের এই যুদ্ধটা চালিয়ে যাওয়া। তো এখন যে এই যুদ্ধবিরতির মধ্যে কিন্তু সবচেয়ে বড় ঘটনা যেটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে কিন্তু সংঘাতের একটা পটভূমি তৈরি হয়েছে এবং দুই পক্ষের উপর হামলা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে ইরান আমেরিকার সবচেয়ে যে অত্যাধুনিক হেলিকপ্টার বলা হয়, যুদ্ধ বিমানের চেয়েও যার দাম বেশি, সেই অ্যাপাচে হেলিকপ্টারকে ইরান হরমুজ প্রণালীতে ফেলে দিয়েছে। এবং এই অ্যাপাচে হেলিকপ্টার আপনি এই ছবিতেই দেখতে পাচ্ছেন যে ভূমধ্যসাগরে তারা বিভিন্ন সময়ে টহল দিচ্ছিল। ভূমধ্যসাগর ছেড়ে তারা চলে আসছে ওই পারস্য উপসাগরে। সেখানে নাকি ইরানের ড্রোন গিয়ে সেই শহীদ ড্রোন সেই ড্রোন হামলা চালিয়ে ফেলে দিয়েছে। কিন্তু এইখানে কয়েকটা প্রশ্ন আছে যে ইরান জোর গলায় কিন্তু বলছে না যে ইরানই এই ইয়েটা ফেলে দিয়েছে। একটা হতে পারে যে আমেরিকার ওই হেলিকপ্টারটি নিজেই ধ্বংস হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে ইরানের হামলায় ধ্বংস হতে পারে। 3 নম্বর হচ্ছে যে কোনো ফ্রেন্ডলি ফায়ার হয়েছে কিনা সেটা কেউ জানে না। আর 4 নম্বর হচ্ছে ইসরায়েল এইটাকে মানে স্যাবোটাজ করার জন্য, যুদ্ধবিরতিটাকে একেবারে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েল এটা করতে পারে। তাহলে কোন পর্যায়ে, কি পর্যায়ে আছে এই পুরো বিষয়টা? এটা একটা মিস্ট্রি বলবো, একটা রহস্য বলবো, কারণ এই ঘটনাটা ঘটার পরে ইরান কিন্তু বলে দিয়েছে যে আমরা এটা করিনি, এরকম একটা তারা ঘোষণা দিয়েছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আপাচি হেলিকপ্টারের ক্ষতি হয়েছে কোথায়, একটা হচ্ছে ককপিটের সামনে আর একটা হচ্ছে পেছনে। এখন এই আঘাতটা শাহের ড্রোন দিয়েই করা হয়েছে বলে অধিকাংশ পর্যবেক্ষকরা বলছেন, এবং সেটাই আমার মনে হয় যে সেটাই সত্য। ইরানই এটা করেছে এই কারণে যে পারস্য উপসাগরের উপরে এবং বিশেষ করে হরমুজ প্রণালীর উপরে ইরান তার আধিপত্য সৃষ্টি করতে চায় বা করেছে, সেটাকে মানে স্থায়ী করার জন্যে সে সব কিছুই করবে। এবং আপাচি হেলিকপ্টারের ওখানে যাওয়ার প্রয়োজন হয়েছিল কেন, কিসের জন্য গেছে? নিশ্চয়ই সার্ভেইলেন্স করার জন্যে, এবং সার্ভেইলেন্স করার এমন একটা সময়ে যখন তথাকথিত যুদ্ধবিরতি চলছে, সেখানে একটা আগ্রাসী এবং আপাচি হেলিকপ্টার তো অ্যাটাকিং একটা এটা তো প্রতিরক্ষা মানে কি বলে ডিফেন্সিভ কোনো ইনস্ট্রুমেন্ট না বা যুদ্ধ অস্ত্র না। সুতরাং ওখানে যে তুমি উস্কাবে ইরানকে এবং ইরান কোনো ব্যবস্থা নেবে না, সেটা তো হয় না। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যদি ইরানই করে থাকে তাহলে ইরানের থেকে আমরা বুঝতে পারি যে আমরা ইরানের এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু অনেক সন্দেহ প্রকাশ করেছি। বিভিন্ন সময় আমরা বলেছি যে ইরানের উপরে এত আক্রমণ করছে ইসরায়েল এবং আমেরিকা তাদের মিসাইল পাঠিয়ে ধ্বংস করে দিচ্ছে, তাহলে এয়ার ডিফেন্স বলে কিছুই নাই। কিন্তু এই যে যুদ্ধবিরতির ভেতরে কিন্তু ইরান যেটা করেছে এবং আগেও ছিল, কিন্তু আরও তো ফাইন টিউন করতে হয় সবসময়ই। আপনি কৌশলগুলো নবায়িত করতে হয়, দেখতে হয় কোথায় গলদ ছিল, কোথায় ত্রুটি ছিল, সেগুলোকে ইমপ্রুভ করা, এবং সেটাই করেছে কিন্তু ইরানের ভেতরে। এবং এখন ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, এটা অনেক বেশি কার্যকরী, বিশেষ করে রাশিয়ার থেকে যে সমস্ত সাহায্যগুলো তারা পেয়েছে। সুতরাং এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে এই একটা দিকে আপনার সঙ্গে মানে একটু জাস্ট যোগ করি যে আলোচনাটা একটা বড়ভাবে আসছে, সেটা হচ্ছে যে একটা শাহিদ ড্রোন তৈরি করতে লাগে $22,000, আর একটি অ্যাপাচে হেলিকপ্টারের আমেরিকাকে বোয়িং কোম্পানি এটা তৈরি করে এবং আমেরিকাকে কিনতে লাগে
3.5 মিলিয়ন থেকে 4 মিলিয়ন ডলার। এরা যখন বাইরের কারোর কাছে বিক্রি করে তখন সব কিছু আনুষঙ্গিক মিলে 10 মিলিয়ন ডলার পর্যন্ত লাগে। তখন বারবার একটা কথাই বলা হচ্ছে যে মাত্র $22,000 দিয়ে তৈরি অস্ত্র দিয়ে যদি একটা 3.5 মিলিয়ন থেকে 4 মিলিয়ন এর অত্যাধুনিক হেলিকপ্টারকে ফেলে দেওয়া যায়, তাহলে তো এত বড় কিছু তৈরি করার দরকার নেই। এটাই হচ্ছে আমেরিকার সমস্যা। আমেরিকার সমস্যাটা হচ্ছে আমেরিকার যে যুদ্ধ স্ট্র্যাটেজি যেটা তারা গ্রহণ করেছিল, এটা হচ্ছে অতি পুরনো একটা স্ট্র্যাটেজি, এবং সেটা করা হয়েছিল আর সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তার স্নায়ু যুদ্ধ চালানোর জন্যে। এবং সেখানে তারা তাদের স্ট্র্যাটেজি ছিল, এক হচ্ছে যে বিমান বাহিনীকে সবচেয়ে আধুনিক করা এবং বিমান বাহিনী দিয়ে শত্রুকে পরাস্ত করা, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে তার বিশাল আর্মি গড়ে তোলা, আর তৃতীয় হচ্ছে যে নৌবাহিনী তৈরি করা এবং মোবিলিটি, নৌবাহিনীর যেন মোবিলিটি থাকে, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তার নৌবহর পাঠানো যেন অত্যন্ত স্মুথলি হয়, মসৃণভাবে হয় এবং অত্যন্ত কার্যকরী হয়। তো আপনি দেখেন আমেরিকার যদি আজকে 12টা কি 14টা যদি এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে, সেগুলো আছে, আবার তার বিমান বাহিনী সাংঘাতিকভাবে মানে শক্তিশালী। হ্যাঁ, কিন্তু তারপরেও দেখেন যে এই যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো তারা 3,000 থেকে 3,500 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। তাদের পক্ষে এই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা আগে যেভাবে সম্ভব ছিল সেটা হচ্ছে না এখন। আবার এই যে বিমান বাহিনীও কিন্তু দূরের থেকে, বিশেষ করে ইরাক থেকে কিন্তু যে সমস্ত ক্ষেপণাস্ত্র ছুটছে সেগুলোই করছে, কিন্তু ইরানের আকাশসীমার ভেতরে প্রবেশ করে তারা কিন্তু কিছুই করতে পারছে না, এবং করলেও করার ফলে তারা মানে সেগুলোকে ভূপাতিত করছে। আপাচি হচ্ছে তার উদাহরণ। তার মানে হচ্ছে এই যে মডেলটা নিয়ে আমেরিকা তার প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক যে স্ট্র্যাটেজিটা তৈরি করেছিল, সেটা আজকের দিনের জন্যে সেটা অকার্যকরী এবং আমেরিকা সেটা বুঝতে পারে নাই। আজকের যে যুদ্ধটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ার বলি আমরা, মানে অসামঞ্জস্যপূর্ণ একটা যুদ্ধ। এই অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধটা কি, যে একটা দুর্বল একটা প্রতিপক্ষকে একটা সবল প্রতিপক্ষ আক্রমণ করেও এই দুর্বলের কাছে হেরে যাচ্ছে। দুর্বল বলতে আমি বোঝাতে চাই যে তাদের যে সেনাবল, তারপরে বাহুবল তা অনেক কম ওই তাদের প্রতিপক্ষ থেকে, কিন্তু তারপরেও এই সবল যে সে হেরে যাচ্ছে, আমেরিকা হেরে যাচ্ছে। এবং আমেরিকার এটা কিন্তু সিমটোম্যাটিক, এটা কেবল ইরানের ক্ষেত্রে হচ্ছে না। আপনি আফগানিস্তানেও দেখেন যে আফগানিস্তানে তালেবান একটা বিদ্রোহী একটা গ্রুপ, তারা এই মাঠে ময়দানে পাহাড়ে গুহার ভেতরে থেকে আমেরিকাকে ঘায়েল করে দিল। আমেরিকা 21 বছর পরে বাধ্য হলো আফগানিস্তান থেকে চলে আসতে। তার অর্থ দ্বারা এই যে আজকের দুনিয়ায় যত বড় শক্তিশালী সামরিক বাহিনী থাকুক না কেন, বিমান বাহিনী থাকুক না কেন, নৌবাহিনী থাকুক না কেন, অ্যাসিমেট্রিক ওয়ারে আমাকে চেঞ্জ করতেই হবে, যে চেঞ্জটা আমেরিকা আনতে পারেনি। এবং এটা কিন্তু এখন রাশিয়াও তার ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বুঝতে পারছে যে এই ড্রোন ওয়ারফেয়ার সমস্ত ওয়ারফেয়ারের স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে দিয়েছে, পুরো খেলাটাকে চেঞ্জ করে দিয়েছে। সুতরাং এই আপাচি এই মানে মিলিয়ন ডলারের সমস্ত ইয়েগুলো, এবং সেটা ইয়েরাও করেছে, কিন্তু ইয়েমেনে হুতিরাও করেছে। কিন্তু হুতিদের বিরুদ্ধে যখন সৌদি আরব এবং ব্রিটেন এবং আমেরিকা মিলে যখন আক্রমণ করে এবং 8 থেকে 9 মাসের একটা যুদ্ধ তার চালায় তাদের বিরুদ্ধে, সেখানে কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আমেরিকাকে ফিরে আসতে হয়েছে, পারেনি যুদ্ধটিকে, এবং পরাজিত হয়ে তাদের বিমান নামিয়ে দিয়েছে, তাদের গুলি করেছে, ড্রোন দিয়ে ইয়ে করেছে। সুতরাং এই যে অ্যাসিমেট্রিক ওয়ারটা, এটাই হচ্ছে আজকের পৃথিবীতে একটা সবচেয়ে একটা ফেনোমেনাল একটা যুদ্ধের একটা ব্যাপার। সুতরাং এই আমেরিকা যদি চেঞ্জ না করে, এবং আমেরিকা চেঞ্জ করার কোনো সুযোগই নাই, একটা চেঞ্জ করতে গেলে, একটা যুদ্ধের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে গেলে আপনাকে অন্ততপক্ষে 15 থেকে 20 বছর সময় আপনার প্রয়োজন হবে। তো সেই প্রয়োজন সেটা তারা করেনি। সুতরাং এখন তাদেরকে কিন্তু এই রকমের ডিফিটের, এবং এটাই বলে দিচ্ছে যে আজকের ভূ রাজনীতিতে
যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা হচ্ছে কেবলমাত্র যে অস্ত্রের ক্ষেত্রে বা মানে যুদ্ধ কৌশলের ক্ষেত্রে আমেরিকার ব্যর্থতা তাই নয়। আমেরিকার যে যুদ্ধ কৌশলের ভেতরে যে প্রাচীনত্ব এবং পৃথিবীকে না বোঝার ক্ষমতা এবং অন্যের শক্তিটা কতটুকু এবং কোথায়, হরমুজ প্রণালীর মতো একটা ছোট্ট একটা জায়গা যেটার কোনো মূল্যই ছিল না, স্ট্র্যাটেজিক মূল্যই ছিল না আপনার ধরেন এই যুদ্ধের আগে, তাই না? এটা নৌ চলাচল করতো, তেল বা ওর পাশ বহন করে নিয়ে যেত ওখানে, কেউ কোনো মানে সেইভাবে চিন্তাও করেনি। হঠাৎ করে এটা এমন একটা স্ট্র্যাটেজিক একটা ভ্যালুয়েবল একটা জায়গা হয়ে গেল যে আমেরিকা এখন হিমশিম খাচ্ছে। এখন আপনি লক্ষ্য করে দেখেন যে এই যুদ্ধ, এটা তো একটা আমেরিকা আক্রমণ করছে, ইরান আক্রমণ করছে, এরকম একটা পাল্টাপাল্টির একটা ব্যাপার হচ্ছে, তাই না? তো এই পাল্টাপাল্টির ব্যাপারটা শেষ হবে কোথায়? শেষ হবে কি এইভাবে যে আমেরিকা একটা তীব্র আক্রমণ চালিয়ে ইরানকে একেবারে ধ্বংস করে দেবে, অথবা ইরান তীব্রভাবে আক্রমণ করে আমেরিকার যে সমস্ত ইনস্টলেশনসগুলো আছে, মিলিটারি ইনস্টলেশন, সেগুলোকে ধ্বংস করে দিবে। তারপরে আমেরিকা বলবে বাবা খাদ্য দাও, ইরান বলবে যে, অথবা ইরান বলবে আমি খাদ্য দাও। সেটাও হতে যাচ্ছে না, তাই না? সেটার সম্ভাবনা নেই। একমাত্র সম্ভাবনা যেটা আছে এই যুদ্ধে জয় বা পরাজয়, সেটা আমার ধারণায় হচ্ছে হরমুজ প্রণালীকে কে নিয়ন্ত্রণ করবে। তার কারণ হচ্ছে যে হরমুজ প্রণালী যদি ইরান যদি অবরোধ করে রাখতে পারে, তাহলে তেলের দাম যদি $200 করে পার ব্যারেল যদি বাড়ে, তাহলে আমেরিকার ইকোনমি যে কলাপসের ভেতরে আছে এখন, সেটা আরও কলাপস হবে, একটা রিসেশন দেখা দিবে। তখন আমেরিকা বাধ্য হবে যে আসো ইরানের সাথে একটা নেগোশিয়েট করে। গতকালই কিন্তু আমেরিকায় মূল্যস্ফীতি দেখিয়েছে সরকারিভাবে প্রায় 4.5%-এর উপর, এবং বলছে যে ইয়ের দাম, তেলের দাম সেখানে ওই যে গ্যালনে বিক্রি করে যে $5 পার গ্যালন হবে। এবং রিসেশনের কারণে নিউ ইয়র্ক টাইমসে বিস্তারিত দিয়েছে যে সব জিনিসের দাম বেড়েছে, কোনো জিনিসের দাম বাড়েনি এরকম কোনো জিনিসই নেই। হ্যাঁ, ঠিক একইভাবে সেলিম, আপনি এটাও দেখেন যে যদি ইরানেও যদি মুদ্রাস্ফীতি ওইভাবে বাড়ে, সেখানেও যদি তেলের দাম বা আরও অন্যান্য আনুষঙ্গিক পণ্যের দাম যদি বাড়ে, তাহলেও কিন্তু একটা আশঙ্কা থেকে যাবে ইরানের পক্ষে যে না বাবা আমি আর পারছি না, আর দরকার নেই, আসো একটা নেগোসিয়েটেড সেটেলমেন্ট। কিন্তু সেই সম্ভাবনাটা অনেক কম দেখি আমি, যদি কম্পেয়ার করি আমেরিকার যে সমস্যাটা বা ট্রাবলটা হচ্ছে, কারণ হরমুজ প্রণালী এটাই হচ্ছে তার ট্রাম্প কার্ড। হ্যাঁ, তো এখন যদি আমি 28 ফেব্রুয়ারিতে আবার ফিরে যাই, যে 28 ফেব্রুয়ারি যুদ্ধটা শুরু হয়েছিল কিন্তু যে ইরানকে একতরফাভাবে ইসরায়েল এবং আমেরিকা হামলা চালিয়েছিল, পরে ইরান তার জবাব দেয়, এবং সেখানে কি করে পরে গিয়ে যুক্ত হয়ে গেল যে ইসরায়েলের টার্গেটের মধ্যে চলে গেল হচ্ছে লেবানন। এবং লেবাননে এখন যে পরিমাণ যে ভয়াবহ হামলা চালানো হচ্ছে এবং সেখানে প্রতিদিন যে লোক মারা যাচ্ছে, এই মৃতের সংখ্যা প্রায় 4,000 ছুঁতে চলেছে। এবং লেবানন সরকার কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তাদের আর্মি মরে যাচ্ছে, তাদের সাধারণ মানুষ তো বাদই দিলাম, তাদের সোলজার, যে লেবাননের যে বাহিনী, সরকারি সেনাবাহিনী, তারা মরে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। তো এই অবস্থা কতদিন চলবে? ইরান একা কতটা ঠেকিয়ে রাখবে? সে হুমকি দিয়েছে যে যুদ্ধবিরতির মধ্যে লেবাননকে অবশ্যই রাখতে হবে, কিন্তু ইরানের পক্ষে কি এই লেবাননকে মানে যুদ্ধকে বন্ধ করা কি সম্ভব? যেটা আপনি আগেই বলছিলেন যে তারা চায় যে গ্রেটার ইসরায়েল করতে, যে গ্রেটার ইসরায়েলের এক অংশে মধ্যে পুরো লেবানন হচ্ছে তার অন্তর্ভুক্ত, সেই তার পরিকল্পনা, সেটাতে আসলে কি হচ্ছে? ইসরায়েলের যেটা, আপনি যদি ইসরায়েলের ম্যাপ দেখেন, তার গ্রেটার ইসরায়েলের বা বিশেষ করে লেবাননের ক্ষেত্রে তার যে পলিসি, সেটা হচ্ছে যে লিটানি রিভার যেটা আছে, যেটা ডিভাইড করছে উত্তর ইসরায়েল আর দক্ষিণ লেবাননকে, এবং দক্ষিণ লেবানন এরিয়াটাই কিন্তু আপনার ওই হিজবুল্লাহ অধিষ্ঠিত এলাকা, শিয়া ডমিনেটেড। হোল লেবাননই হচ্ছে 3 ভাগে বিভক্ত সমানভাবে। একটা হচ্ছে হিজবুল্লাহ যেটা শিয়া, আর একটা হচ্ছে সুন্নি বেল্ট, আর একটা হচ্ছে খ্রিস্টান বেল্ট, এইভাবেই আছে। এখন লেবাননের সরকার এই যুদ্ধবিরতির ভেতরেই কিন্তু ইসরায়েল
লেবাননের আর্মিকে অ্যাটাক করেছে, করে তাদের একজন লেফটেন্যান্ট জেনারেল বা তাকে এবং আরও কিছু সৈন্যদেরকে হত্যা করেছে। আপনি কি লেবাননের সরকারের পক্ষ থেকে বা তার প্রেসিডেন্ট বা যে প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য শুনেছেন? কেউ শোনেনি। এর কারণ হচ্ছে যে এদের মেরুদণ্ড নেই। এই যে সরকার আছে, লেবাননের সরকার যেটা আছে, আমি হিজবুল্লাহকে বাদ দিয়ে বলছি, এদের মেরুদণ্ড নেই। এরা আমেরিকা মুখাপেক্ষী এবং আমেরিকা যা বলবে তাই করবে। ইসরায়েলের মুখাপেক্ষী এবং ইসরায়েল যদি ওদেরকে কেটে ছেটে বা একটা কু করেও যদি সরকারকে সরিয়ে ফেলে, তারপরেও এদের কোনো বোধোদয় হবে না বা তারা চিন্তা করে না। একমাত্র শক্তি হিসেবে আছে সেখানে হিজবুল্লাহ। যদি বলি যে লেবাননকে ডিফেন্ড করছে কে, সেটা হচ্ছে এই 1/3 হিজবুল্লাহর শিয়া যে গোষ্ঠীটা আছে, তারাই কিন্তু ডিফেন্ড করছে লেবাননকে। এখন কিন্তু এরা কিন্তু শিয়া হলেও সুন্নি এবং মানে এমনকি খ্রিস্টানদের মধ্যেও কিন্তু তাদের সমর্থন বাড়ছে। ওই আপনি যে একটি কথা বললেন যে ডিফেন্ড করার মতো কেউ নেই। হ্যাঁ, এবং মানে লেবাননের পার্লামেন্টে যে 12 জন বা 14 জন হিজবুল্লাহর যে প্রতিনিধি আছে, তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী। এবং আপনি যেটা বললেন, তাদের প্রভাব কিন্তু কেবলমাত্র যে হিজবুল্লাহ বেল্টের ভেতরে বা শিয়া বেল্টের ভেতরে মানে সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত হয়ে আছে সেটা না। তা একটা সিম্প্যাথি কিন্তু সাধারণ লেবানিজদের ভেতরে আছে যে আমার দেশকে রক্ষা করছে, আমার সার্বভৌমত্বকে রক্ষা করছে অন্য কেউ না, এমনকি আমার গভর্নমেন্টও না, যে গভর্নমেন্টকে আমরা ক্ষমতায় বসিয়েছি, আমাদেরকে রক্ষা করছে হচ্ছে হিজবুল্লাহ এবং শিয়া। সুতরাং এখন যেটা কেন আক্রমণটা করলো ইসরায়েল যেটা চায় সেটা হচ্ছে দ্বিতীয় গাজা তৈরি করতে, লেবাননে দ্বিতীয় গাজা তৈরি করতে এবং সমস্ত এলাকাকে নিশ্চিহ্ন করে সেখানে যে সমস্ত বিল্ডিং আছে, স্ট্যাবলিশমেন্ট আছে, সেগুলোকে নিশ্চিহ্ন করা এবং সেখানকার মানুষদেরকে হয় হত্যা করা, গণহত্যা করে, অথবা তাদেরকে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা যেখানে তারা বাধ্য হবে যে ওই তাদের জন্মভূমি, তাদের আবাসভূমি ত্যাগ করে তারা যেন চলে যায়, রেফিউজি হয়ে বাস্তুহারা হয়ে অন্য জায়গায় সেটেল করে এবং এই জায়গাটা তারা দখল করে নেয়। এটা কেবলমাত্র যে লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য সেটা ভাবার কোনো কারণ নেই। মিশরের ক্ষেত্রেও কিন্তু একই আতঙ্ক এবং একই থ্রেট কিন্তু আছে, এবং ইউএইর ক্ষেত্রেও আছে, সৌদি আরবের ক্ষেত্রেও আছে, ইরাক আছে, কুয়েত তো বাদই দিলাম, তারপরে আরও অন্য জায়গাগুলো আছে। সুতরাং আমাদের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সমস্ত শাসক গোষ্ঠী এই দেশগুলোকে শাসন করছে বা নিয়ন্ত্রণ করছে, তারা এতদিন ধরে তাদের যে প্রতিরক্ষার যে কনসেপ্টটা তারা ডেভেলপ করেছে সেটা হচ্ছে আমেরিকার উপরে, এবং আমেরিকার উপরে মানে হচ্ছে যে ইসরায়েলকে তোষামত করে কোনো রকমে তাকে আটকিয়ে রাখা, যেন ইসরায়েল আমাদের উপরে আক্রমণ না করে, অন্য জায়গায় করুক, প্যালেস্টাইনি জাতিকে ধ্বংস করে দিক, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি লক্ষ্য করে দেখেন জর্ডানের মতো একটা দেশ, এক সময় কিন্তু সেখানে আপনার জর্ডানে সবচেয়ে বেশি প্যালেস্টিনিয়ানসরা ওখানে আছে, বাস করে উদ্বাস্ত রেফিউজি হিসেবে। এই জর্ডানের ইতিহাসে এমন কোনো রাজা বাদশাহ নেই যারা ইসরায়েলকে বিরোধিতা করে একটা শক্তিশালী প্রতিপক্ষ গড়ে তোলা। 73 সালের দিকে একটা হয়েছিল এরকম একটা কিছু, কিন্তু তারপরে তারা এমনভাবে আমেরিকা এবং ইসরায়েলের সাথে জড়িত হয়ে পড়েছে, এবং এটা কিন্তু অশনি সংকেত বলবো আমি। কারণ এখনও যদি এদের বোধোদয় না হয়, তাহলে ইসরায়েল কিন্তু এই সুযোগ নিয়ে এবং আমেরিকার সমর্থন নিয়ে তারা কিন্তু এইরকম ল্যান্ড এনক্রোচমেন্ট যেটাকে আমরা বলি, জমি দখলের প্রক্রিয়াকে, অন্য দেশের ভূমিকে দখল করে একটা গ্রেটার ইসরায়েল প্রজেক্টের বাস্তবায়ন করার এই ড্রিমটা কিন্তু, স্বপ্নকে কিন্তু ইসরায়েল কখনোই এটা থেকে বিচ্যুত হবে না। সুতরাং এইখানেই কিন্তু ইরানের সবচেয়ে বড় সাফল্যটা হচ্ছে যে সে কিন্তু টাই করতে পেরেছে যে তার যে সার্বভৌমত্ব, তার যে প্রতিরক্ষা, সেটা শুধুমাত্র ইরানের প্রতিরক্ষা না, এটা হচ্ছে লেবাননের, এটা হচ্ছে প্যালেস্টাইনিয়ানদের এবং হুতিদের। সুতরাং এই যে নেটওয়ার্কটা, এই যে একটা জোট গঠন করায়, এই প্রতিরোধ শক্তিকে এক করে শান্তি বা যুদ্ধবিরতির যে কাঠামোটা তৈরি করা,
এটা কিন্তু একমাত্র ইরানই সফল হলো। হ্যাঁ। এখন কিন্তু ট্রাম্প কিন্তু বিপদে পড়ে গেছে, যে বিপদে পড়ে গেছে এই যে এটা কিন্তু এখন এই ইরানের সাথে আমেরিকার শান্তি চুক্তি নয়, এটা হচ্ছে আমেরিকার সাথে ইরান, লেবানন, প্যালেস্টাইন এবং হুটি। তো মানে শেষ পর্যন্ত তো এই ইরান এদেরকে রক্ষা করার চেষ্টা করছে, এটা যেমন একদিকে সত্য, তেমন আজকে পৃথিবীর সবচেয়ে বড় অনুষ্ঠান যাকে বলা হয় গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, সেই ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে আজ থেকে, এবং 3টে দেশ মেক্সিকো, আমেরিকা এবং কানাডা, 3 দেশ হচ্ছে এর সহ আয়োজক। এই আয়োজকদের মধ্যে এবার ইরান কিন্তু আবার তারা কিন্তু মূল পর্বে বিশ্বকাপে খেলছে, ফলে নানা ধরনের জটিলতার মধ্যে দিয়ে এই বিশ্বকাপ এবার হতে চলেছে। তা একটা কথা বলা হচ্ছে যে একদিকে আপনার যুদ্ধবিরতিটা হয়েছিল, একদিকে ছিল হজ, মানে ইসলামের পবিত্র একটা যে হজ পালনের জন্য কিছুটা সময় গেছে, হজের সব যাত্রী এখনও পর্যন্ত দেশে ফিরতে পারেননি, বিভিন্ন দেশে তারা এখনও পর্যন্ত সৌদি আরবে অবস্থান করছেন, আর এরপরে বিশ্বকাপের শুরু। তো বলতে এই সময়টাকে বিশ্বকাপ শেষ হবে এই জুলাইয়ের 18-19 তারিখে। তো এইটা শুরু হলে আমেরিকা বা ওই অঞ্চল থেকে লোকের ফিরতে ফিরতে বলা যেতে পারে যে প্রায় 20-25 তারিখ হতে পারে। তো এই সময়ের পরে কি কোনো ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে? যেটা অনেক জায়গায় কিন্তু আমি ইতিমধ্যে দেখেছি যে এই সময়টাকে আমেরিকা বা ইসরায়েল তাদেরকে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং ইরান নিজেও সেটা জানে। লেটেস্ট যে আক্রমণটা করেছে আমেরিকা, সেটা হচ্ছে তেহরানের 12টা জায়গায় 12টা সংস্থাপনা ধ্বংস করেছে, এবং তার ভেতরে পানি শোধনাগারের একটা ব্যাপার আছে, একটা আছে, এবং এটাও থ্রেট দিচ্ছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, যে এইবার আমরা বিদ্যুৎ যে অবকাঠামো আছে সেগুলো আমরা ধ্বংস করব, তেল অবকাঠামো সেটা আমরা ধ্বংস করব। এই থ্রেটটা কতটুকু কার্যকরী করতে পারবে আমেরিকা, সে ব্যাপারে আমার সন্দেহ আছে। এক নম্বর হচ্ছে যে এই সকার প্রতিযোগিতা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। এখন এই ওয়ার্ল্ড কাপের ভেতরে, তার মানে আজকে হচ্ছে 11 তারিখ জুনের, তার মানে 1 মাস 8 দিনের একটা ব্যবধান, তাই না? এই 1 মাস 8 দিনের ভেতরে যদি একটা সাংঘাতিক রকমের একটা তীব্র আকারে যুদ্ধ শুরু করে আমেরিকা, সেটা আমেরিকার ইমেজটাকে ক্ষুণ্ণ করবে, নো ডাউট। আর একটা জিনিস আমি বলেছি যে আমেরিকা কিন্তু চায় স্বল্প মাত্রার যুদ্ধ, বা মানে লো ইন্টেন্সিটি যুদ্ধ। সে মানে যুদ্ধটাকে খুব ইন্টেন্সিফাই করবে না। এই কারণে করবে না যে আপনি যদি লো ইন্টেন্সিটির যুদ্ধ হয়, তাহলে কিন্তু একটা দোদুল্যমানতা থাকে ইরানের ক্ষেত্রেও, যে আচ্ছা আমি কিছু তেলবাহী জাহাজকে ছেড়ে দিই, আমি কিছু ফ্লেক্সিবিলিটি দিই, এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়। আর যদি হাই ইন্টেন্সিটি হয়, তাহলে মানে মরণ বাঁচনের ব্যাপার একটা আসে, তাই না? মরা বাঁচার ব্যাপার আসে। তো ইরান চায় মরা বাঁচার ব্যাপারটা, ইরান চায় এরকম একটা ইন্টেন্সিফাইড একটা আক্রমণ হোক, যুদ্ধ হোক, শেষ হোক, নিষ্পত্তি হোক। আর আমেরিকা চাচ্ছে একটা ঢিলে তালে এই যুদ্ধ পরিস্থিতি টিকে থাকুক, যেখানে তাকে তীব্র আকারে কোনো সমালোচনার মুখোমুখি হতে হবে না ডোনাল্ড ট্রাম্পকে। আবার কিন্তু একটা সম্পূর্ণ একটা ঝুঁকি আমি রেখে দিচ্ছি, একটা ওই যে বলে না পেরিকলস সোর্ড, একটা খড়গ ঝুলে আছে, এবং ইরান সব সময় একটা তটস্থ তাকে রাখা, তাকে শান্তিপূর্ণ পরিবেশে তার উন্নতি না করার একটা পরিবেশ সৃষ্টি করা। শুধু কি ইরান নাকি গোটা মধ্যপ্রাচ্য আরো বড় গোটা মধ্যপ্রাচ্য। সুতরাং এইরকম একটা পরিবেশ চাই। আর একটা জিনিস লক্ষণীয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে গালফ এরিয়ায় আপনি লক্ষ্য করে দেখেন, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে একটা ইকোনমিক একটা ফোরাম হয়ে গেল, যেটাকে ড্যাভোসের সাথে তুলনা করে। তো এখন সেখানে সৌদি আরবের যিনি তেল মন্ত্রী, তিনি সেখানে যেয়ে বললেন, কি বললেন? বললেন যে সৌদি আরব এবং রাশিয়ার সাথে বন্ধুত্ব হচ্ছে আমরণ, টিল ডেথ। আপনি লক্ষ্য করে দেখেন, তাহলে এক সময়ে যেখানে গালফ স্টেট এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার মানে একচ্ছত্র আধিপত্য ছিল, এবং সেখানে তিল পরিমাণ কোনো ফাটল ছিল না,
সেখানে আজ আমেরিকা বাধ্য হচ্ছে শুধু এই না, এই উইথড্র করা পিছু হটার জন্যই না, সেখানে তার সমস্ত স্থাপনাগুলোকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু ইরান। এবং এটা পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে আমেরিকার ইতিহাসে 1945 সাল থেকে শুরু করে এই পর্যন্ত কেবলমাত্র হয়েছিল সেটা হচ্ছে যে কোরিয়ার যুদ্ধের সময় শেষের দিকে 1952-53 সালের দিকে শেষের দিকে আমেরিকার বিমান ডমিনেন্স যেটা, যে আকাশ ডমিনেন্স যেটা, সেটা খর্বিত হয়েছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের মিগ ইত্যাদি ইত্যাদির কারণে। আর তারপরে ঘটলো এই ইরানের, যে ইরান আমেরিকার বিমান ডমিনেন্সটা, যেটা হচ্ছে আমেরিকার প্রাইড, গৌরব, সেটাকে ধ্বংস করে দিল। এই তাহলে এটা একটা সন্ধিক্ষণ বলা চলে, এটা একটা সন্ধিক্ষণ বলা চলে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এবং এটা দিয়ে আমি সবসময় চিন্তা করি প্রত্যেকটা ঘটনাকে আমাদের বিশ্লেষণ করতে হবে একটা জিও পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে। সুতরাং আমরা যদি বলি যে আজকের বিশ্বে এককেন্দ্রিক বিশ্ব থেকে আমরা বহুকেন্দ্রিকতার দিকে যাচ্ছি, এবং তার আলামত কিন্তু সুস্পষ্ট, সেই বহুকেন্দ্রিকতার এই যে শিফটটা হচ্ছে, যে টেকটনিক শিফটটা যেটা হচ্ছে, যে এই শিফটটা কিন্তু ইরানই মানে শুরু করে দিল। এবং এর জন্যই ইরানকে সবচেয়ে বড় ক্রেডিট দেওয়া উচিত। তারাই হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে হারবিঙ্গার অফ দিস চেঞ্জ। সুতরাং এই বিশ্বকাপ যেটাই হোক না কেন, এটা একটা লো ইন্টেন্সিটিতে ডোনাল্ড ট্রাম্প করবে। বিশ্বকাপের তবে কি আমরা 1-1.5 বছরের মধ্যে কোনো পরিবর্তন, একটা গোটা বিশ্বে এক ধরনের পরিবর্তন কি দেখতে পারি? বিশ্বে পরিবর্তনটা হয়তো হয় যেটাকে বলে আপনার স্নেইল স্পেসে, ওই আপনার ধীরে 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 সম্মুখ গতিতে। এখন এটা আবার হঠাৎ করে আপনার ইন্টেন্সিফাই করতে পারে, চেঞ্জটা ব্যাপকভাবে আসতে পারে। গ্লেসিয়াল চেঞ্জটাই হচ্ছে জিওপলিটিক্যাল চেঞ্জের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এখানে আমার কেন জানি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হ্যান্ডেল করছে, কূটনীতি দিয়ে তো তিনি কিছুই করছেন না। আক্রমণ করা, ট্যারিফ করা, প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি ব্যর্থ হচ্ছেন। সুতরাং তার মতো ইনএফেক্টিভ একজন প্রেসিডেন্ট, যিনি আজকের সবচেয়ে শক্তিশালী একটা দেশের নেতা হিসেবে আছেন, তার এই যে ভুল ত্রুটিগুলো ওই গ্লেসিয়াল চেঞ্জ থেকে এটাকে আরও দ্রুত করবে, এবং দ্রুত করে আমেরিকার যে পতনটা, ঠিক পতন আমি বলবো না, আমেরিকার শক্তি ম্রিয়মাণ হয়ে যাওয়াটার সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটবে আমার মনে হয় 5 থেকে 7 বছরের ভেতরে। ধন্যবাদ অধ্যাপক খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।